পুরুলিয়া বাংলার অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলির মিলনস্থল। অনুন্নয়ন অপ্রতুল যোগাযোগ এর কারণ উপেক্ষা করেও পুরুলিয়া সারা ভারত থেকে পর্যটক আসেন বিভিন্ন সময়। একসাথে অযোধ্যা ও পঞ্চকোট সার্কিট 2 রাত 3 দিনে ঘুরে দেখা, তাও আবার সব থেকে কম খরচে। যাওয়া থেকে আসা, জমিয়ে খাওয়া দাওয়া, সাইট সিনে পাহাড়, ঝর্ণা, গ্রামীণ পরিবেশ এবং রিসর্টে সন্ধ্যার আমেজে বনফায়ার, সম্পূর্ণ অভিজ্ঞতা থাকছে আজকের এই ভিডিওতে। তাই বলছি, তথ্যগুলো জানতে এবং দেখতে বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেট গেট স্টার্টেড। এখন আমরা বেরিয়ে পড়ছি, চলো। আজকের তারিখ 13ই ডিসেম্বর। আমাদের গন্তব্যস্থল লালমাটির দেশ অর্থাৎ পুরুলিয়া ফ্রম হাওড়া স্টেশন। আজকে আমি জার্নি করব 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে রাত 11টা বেজে 35 মিনিটে। থেকে কম খরচে পুরুলিয়া ভ্রমণের যাওয়া আসা, থাকা, খাওয়া এবং সাইট সিন সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেট গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। হাওড়া থেকে পুরুলিয়া 120 টাকা জেনারেল কামরার টিকিট কাটতেই চোখ পড়লো চার্ট বোর্ডে। ট্রেন আমাদের দেবে আর কিছুক্ষণের মধ্যেই, তাই গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন তো চক্রধরপুর 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। টিকিট তো রয়েছে জেনারেল কামরার একদম, তার জন্য জেনারেলের যে লাইনটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে আমাদের প্রথমেই। কিন্তু এখন 10টা 40 আর ইতিমধ্যেই কিন্তু ট্রেন আমাদের প্ল্যাটফর্মে ঢুকিয়ে গেল। আস্তে আস্তে আসছে এবং জেনারেল কামরা চট করে উঠে পড়বো, নাহলে কিন্তু সিট পাওয়া যাবে না। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10টা 55। ইতিমধ্যে কিন্তু ট্রেনটা ঢুকে গিয়েছে, তোমাদেরকে দেখালাম। আর তাড়াতাড়ি জলদি কিন্তু উঠে একেবারে সিট একদম কবজা করে নিলাম, কারণ জেনারেল কামরা এক হতেই, আর তার মধ্যে সিটের কোনো কিন্তু ঠিক ঠিকানা পাওয়া যায় না। তার জন্য তাড়াহুড়া করে একেবারে উঠে সিটটা রিজার্ভ করে নিতে হলো। তা আমরা তো রয়েছি গ্রুপে 3 জন। এদিকে রয়েছে এই যে এখন লাইটম্যান করছে সৈকতদা, আর এদিকে রয়েছে অর্পণ, সবাই তো চেনো, ঠিক আছে। আর আমরা এখানে রয়েছি আমি, ঠিক আছে। তো চলো একেবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুরুলিয়া স্টেশন, কারণ তার আগে দেখানোর কিছু নেই, পুরোটাই অন্ধকার। চলো একেবারে পুরুলিয়া স্টেশনে দেখা যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা 45। এইমাত্র কিন্তু চক্রধরপুর এক্সপ্রেস আমাদেরকে নামিয়ে দিল একদম পুরুলিয়া স্টেশনে। তো পেছনে দেখতে পাচ্ছ ট্রেনটা রয়েছে। তো এখান থেকে আমাদের যে হোমস্টে রয়েছে, সেই হোমস্টের গাড়ি এসে একেবারে আমাদের পিক আপ করে নিয়ে যাবে। এই যে চক্রধরপুর এক্সপ্রেস কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে পুরুলিয়াতে নামিয়ে একেবারে ছেড়ে দিচ্ছে, চক্রধরপুরের দিকে রওনা দিল। পুরুলিয়া স্টেশন থেকে বাইরের দিকে বেরোতেই একেবারে মেন রাস্তার উপরে দেখছি আমাদের গাড়ি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আর গাড়িটা রয়েছে পুরো একদম 4 সিটার, ঠিক আছে। তো এই গাড়িতে করেই হচ্ছে আমরা হোমস্টের দিকে পাড়ি দেবো। তবে হোমস্টেতে যাওয়ার পথে একটি ভিউ রয়েছে, সেটা হচ্ছে এস ভিউ, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তারপরে কিন্তু হোমস্টেতে যাব আমরা। আমাদের হোমস্টেতে যাওয়ার পথেই কিন্তু গাড়ি রাস্তার কোন এক জায়গাতে দাঁড় করালো। এই রাস্তার ধারে একটি আর কি ধাবা মতো রয়েছে, তাই ধাবাতে এখন আমরা আর কি একটু চা খাবো। কিন্তু তার আগে জাস্ট ভিউটা দেখো, এরকম আর কি সর্ষে ফুলের বাগান রয়েছে এবং জাস্ট দেখো পেছনে পুরোটাই কিন্তু পাহাড়ে ঘেরা। এ পাশটাতেও দেখো, এই যে সামনে সর্ষের বাগান এবং পেছনে জাস্ট তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিই। এ দেখো, এদিকে পাহাড় রয়েছে এবং সারিবদ্ধভাবে কিন্তু সব পাহাড়গুলো রয়েছে। ভিউ নিতে নিতে আমি টুনি চা এখানে ট্রাই করব, দেখি এরকম পাহাড়ি এলাকাতে চায়ের টেস্টটা কেমন কি রয়েছে। একদম অযোধ্যা এস ভিউ পয়েন্টে রয়েছি। এটা হচ্ছে কিন্তু পুরো এস ভিউ পয়েন্টটা, ঠিক আছে। এর নিচের অংশটা হচ্ছে ঠিক ভিউটা রয়েছে এবং ওই জায়গাটা থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো অযোধ্যা সাইড ভিউ থেকে এখন বেরিয়ে পড়লাম। এখান থেকে হোমস্টে যাবো একেবারে। হোমস্টের দূরত্ব কিন্তু রয়েছে 5 কিলোমিটার। এখন একদম পুরো চলে আসলাম আমাদের রিসর্ট এবারকার, যেটা রয়েছে বিরসা মুন্ডা রিসর্ট। তো যেটা দূরত্ব রয়েছে পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 40 কিলোমিটার। তো সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের যে রুমটি প্রোভাইড করা হয়েছে সেটি তোমাদেরকে একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিই।
তার আগে এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, ঠিক আছে, এদিকটা থেকে ঠিক আসবে। আর এদিকে রয়েছে কিন্তু বিরসা মুন্ডা রিসর্টের রিসেপশন অফিস। আর এই অংশে কিন্তু বিরসা মুন্ডার একটি মূর্তি কিন্তু করে দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে পরপর রুমগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। আর বেশ কিন্তু খোলামেলা রয়েছে বাইরের অংশটা। তো সামনে কিন্তু এরকম পরস্পর তিনখানা কটেজ মতো দেখতে পাচ্ছি, যেটার মধ্যে এই ফার্স্ট কটেজটা দিয়েছে আমাদেরকে। তো চলো তোমাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। জাস্ট দেখো বাইরেটা এরকম রেলিং করা রয়েছে, মানে ছোট একটি ব্যালকনি টাইপ সেটই রয়েছে। আর দুপাশে এরকম কাচ সিস্টেম করা, এবং গেটটা জাস্ট আমি ওপেন করছি। জাস্ট রুমটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো অসাধারণ কিন্তু রুমের অ্যাম্বিয়েন্সটা রয়েছে। এরকম উপরে ফল সিলিং এর কাজ করা রয়েছে, এবং গরমকালের জন্য ফ্যান রয়েছে। এবং এর পাশে কিন্তু বেশ বড় সাইজের কিন্তু বেড দেওয়া রয়েছে, ঠিক আছে, যেখানে তিনজন হামেশায়, তিনজন কি চারজনও কিন্তু তোমরা থেকে যেতে পারো। জাস্ট দেখে নাও, এত বড় কিন্তু মানে বেড এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং এই পাশটাতে এই যেরকম বড় একটি কিন্তু আয়না দিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে পুরো একদম পার্মানেন্ট কিন্তু একটি মানে টেবিল মতো করা রয়েছে, ঠিক আছে, যেটাকে ড্রেসিং টেবিল বলে। এবং এই পাশে কিন্তু একটি টি টেবিল এবং দুটো করে চেয়ার, যেটা প্রত্যেকটি রুমেই কিন্তু প্রোভাইড করা হয়। আর ঠিক এই দিকেই কিন্তু একটি উইন্ডো করা রয়েছে, যেটা স্লাইডিং রয়েছে, ঠিক আছে। এরকম কিছুটা কিন্তু তোমরা ভিউ দেখতে পারবে, যেটা আরো যে দুটো কটেজ তোমাদেরকে দেখালাম বাইরে ছিল, সেখান থেকেও কিন্তু এরকম সেমই কিন্তু করে দেওয়া রয়েছে। এখান থেকে একটুখানি নিচে গিয়ে জাস্ট এই যে ওয়াশরুম দেখো, পুরো একদম মানে ওয়েস্টার্ন কুমোড দেওয়া রয়েছে। এই পাশে কিন্তু বাঁদিকেই রয়েছে হচ্ছে বেসিন, এ পাশে একটি মিরর রয়েছে, এবং উপরে কিন্তু শীতকালের জন্য গিজার দিয়ে দেওয়া রয়েছে। এবং খুবই সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে। রুমটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো। রুমে গিয়ে প্রথমে ফ্রেশ হয়ে একেবারে চলে আসলাম এখানকার যে রেস্টুরেন্ট যে বিভাগটা রয়েছে সেখানে। জাস্ট এই অ্যাম্বিয়েন্সটা তো সুন্দরই, এবং সেই সঙ্গে আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্টটা কিন্তু চলে এসছে। কি কি রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু গরম গরম লুচি রয়েছে, যেটা পুরি, এবং সেই সঙ্গে কিন্তু রয়েছে একটি আলুর তরকারি, যেটা টমেটো দিয়ে এবং পেঁয়াজ দিয়ে করা রয়েছে, এবং সাথে রয়েছে কিন্তু ডিম সিদ্ধ। খুব সুন্দর কিন্তু ব্রেকফাস্ট রয়েছে এখানে। রিসোর্ট থেকে ব্রেকফাস্ট সারার পর আজকের প্রথম দিনের যে সাইট সিন গুলো রয়েছে সেগুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মার্বেল লেকের দিকে যাওয়ার আগে কিন্তু প্রচুর আর কি দোকান কিন্তু পেয়ে যাবে, পুরো একদম দুপাশ বরাবরই কিন্তু রয়েছে, যেরকম আর কি পুরুলিয়ার যে মুখোশ ছৌ নাচের সেই সমস্ত দোকান। এবং দেখো উপরের ডেকোরেশনটা ঠিক এরকম পাতা দিয়ে কিন্তু করা রয়েছে। এবং ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে। মানে রিসর্ট থেকে দীর্ঘ 10 থেকে 15 মিনিট জার্নি করি একেবারে চলে আসলাম মার্বেল লেকের একদম সামনেটাতে। আমার ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ সুন্দর থেকে সুন্দরতম এই মার্বেল লেক। এবং এটা কিন্তু হাইটটা জাস্ট দেখে নাও, মানে এই উপরটা থেকে কিন্তু সবাই আর কি দেখে। এবং এই যে সামনেটা দিয়ে হচ্ছে নিচে নেমে গিয়ে দেখতেই পাচ্ছ অনেকে আর কি ওখানে রয়েছে, ফটোশুট টুট করছে। এবং ওই যে মানুষগুলো রয়েছে জাস্ট দেখো পিঁপড়ের মতো কিন্তু লাগছে। এবং সাইড দিয়ে যে পাহাড়ের অংশগুলো দেখো দুর্দান্ত কিন্তু ভিউ লাগছে। আর রোদ্দুরটা ঠিক রয়েছে এই পাশটাতে, তার জন্য জেল্লা পড়ে কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে মার্বেল লেকটি। এতক্ষণ ছিলাম ঠিক ওই অংশটাতে নিচটাতে, বাট এখন আরো একটুখানি উপরের দিকে উঠলাম, মানে যতটা স্পষ্ট ভাবে তোমাদেরকে দেখানো যায় আমি চেষ্টা করছি। জাস্ট দেখো এখান থেকে আরেকটি ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পাশটাতে গিয়ে আরো একটুখানি দেখানো যাবে, দাঁড়াও, ওয়েট অ্যান্ড সি। জাস্ট দেখো মার্বেল লেকটি, দুর্দান্ত কিন্তু ভিউ রয়েছে মার্বেল লেকের। কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে। মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বামনি ফলস দেখার জন্য। এদিকে সমস্ত গাড়ি পার্কিং গুলো রয়েছে, আর এটা কিন্তু রয়েছে বামনি ফলস এর একদম গেটটা। এখান থেকে কিন্তু সিঁড়ি বরাবর আমাদের হেঁটে নেমে যেতে হবে। বামনি ফলস দেখার জন্য কিন্তু অনেকটাই নিচের দিকে নামতে হবে, এবং এখান থেকেও কিন্তু সিনসিনারিটা অপূর্ব লাগছে। দেখো দুপাশ থেকে এরকম জঙ্গলের ভিউ নিয়ে মিডিল বরাবর আর কি সিঁড়ি রয়েছে, এবং কিছুটা জায়গা সমতল রয়েছে। এরকম ধাপে ধাপে কিন্তু নেমে যাচ্ছে সারিবদ্ধ ভাবে মানুষের সঙ্গে তাল মিলিয়ে।
আর এখান থেকেও কিন্তু সিনটা অনেকটাই আর কি দেখতে পারছি। আরো অনেকটা কিন্তু নামতে হবে, দেখো মানে আর কি ওঠার সময় কিন্তু দম বেরিয়ে যাবে বলে দিচ্ছি। নামতে গেলে কোনো অসুবিধা না, বাট উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এট লাস্ট পৌঁছে গেলাম বামনি ফলসের একদম পুরো গোড়ায়। জাস্ট দেখো কতটা প্রাকৃতিক সৌন্দর্য, কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো। বামনি ফলসে 400 থেকে 500 সিঁড়ি ট্রেকিং করে ওঠার পর এখন নাজেহাল অবস্থা, প্রথম ঘুমেছে আসছে। তার জন্য শরীরে লাগবে এখন ক্যালোরি এবং সুগার। সেটার জন্য কিন্তু এখান থেকে আখের রসটা নিচ্ছি। 1 গ্লাস হচ্ছে 20 টাকা করে নেবে, একদম পুরো মেন রাস্তার উপরেই রয়েছে। এদিকে হচ্ছে বামনি ফলসে ঢোকার যে রাস্তাটা তার একদম পুরো সামনেটাতেই রয়েছে। তো এখান থেকে শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য আর কি এতখানি কষ্ট করে নেমে তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে তুমি জানিও। এবার এখান থেকে আখের রস খাওয়ার পর নেক্সট যে আর কি জায়গাটি রয়েছে সেদিকে একেবারে চলে যাবো। একদম স্বর্গসুখ বাপরে। বামনি ফলস থেকে বেরোনোর পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তুর্গা ফলস আর তুর্গা ড্যাম। ফলসের পুরো সিনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। জাস্ট দেখো পাহাড়ি এলাকাটা, দুর্দান্ত কিন্তু সিন রয়েছে এই জায়গাটা দিয়ে। এই যে ঠিক এই সরু জায়গাটা দিয়ে কিন্তু নেমে যেতে হবে নিচের দিকটাতে। জাস্ট দেখো বাপরে, ভীষণ ভীষণ স্লিপ এবং অনেকটাই কিন্তু ছোট জায়গা। এই ছোট জায়গার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এখন। দেখি ভিউটা কেমন কি আসে নিচে গিয়ে, কারণ এর মধ্যে ভিডিও করাটা অসম্ভব ব্যাপার। হারাই পথ দিয়ে কিন্তু নামতে হলো আমাকে। আর এখন লাস্ট কিন্তু চলে আসলাম। জাস্ট এখন ফাইনালি তুর্গা ফলসের একদম সামনে আমি দাঁড়িয়ে। জাস্ট ভিউটা দেখো, দুর্দান্ত কিন্তু ভিউটা রয়েছে এখানকার। তুর্গা ফলসের জলধারাটি কিন্তু এখান থেকে কিন্তু বয়ে চলেছে। অনেকটা যুদ্ধের পর এখন ফাইনালি তুর্গা ফলসের একদম সামনেটাতে আমি দাঁড়িয়ে। তো ফাইনালি কিন্তু তুর্গা ওয়াটারফলসটাও দেখা কমপ্লিট হয়ে গেল। আর বামনি ফলস থেকে এটা অনেকটাই কম, মানে অনেকটাই কম, মানে একদম একটুখানি নেমেই কিন্তু ফলসটা দেখা যায়। আর চড়াটা একটু বেশি। এই যা তুর্গা ফলসটা দেখার পর এরপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন মুখোশ গ্রাম। কিন্তু তার আগে ঘড়ির কাঁটা এখন 2টো বেজে গেছে, তাই দুপুরে যে লাঞ্চ সেটা কিন্তু আমাদেরকে ছেড়ে নিতে হবে, কারণ পেটের মধ্যে সত্যি কথা বলতে এখন সূর্য দৌড়াচ্ছে। তো বাইরে থেকে এক জায়গা থেকে আমরা এখন লাঞ্চটা সেরে নেবো, তারপরে আমাদের ডেস্টিনেশন হবে মুখোশ গ্রাম। মুখোশ গ্রামে যাওয়ার পথেই আমাদের লাঞ্চ সারবো আমরা একেবারে রোডের একদম পাশেই। এই যে এই হোটেলটি রয়েছে এটাতেই আমরা মধ্যাহ্ন ভোজটা সারবো। দেখি কি কি রয়েছে মেনুতে এবং কি অর্ডার দেওয়া যায়। আমাদের কিন্তু লাঞ্চের যে থালি, আমরা কিন্তু চিকেন থালি অর্ডার করেছি। এবং দেখো এখানে কি কি দেওয়া হয়েছে। প্রথমে স্যালাড দিয়েছে, তারপরে এখানে দিয়েছে আলু পোস্ত, একটি করে বেগুনি, এখানকার একটি মানে প্রচলিত চাটনি দেওয়া হয়েছে, এদিকে আলু ভাজি আছে, ডাল আছে এবং একটি সবজি আছে, এবং লাস্টে দেবে হচ্ছে গিয়ে চিকেন কষা যেটা আছে। এবং তোমরা যদি চাও যে আরও কিছু মানে তোমরা অ্যাড করতে চাও তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা তো চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, অনেক কিছু রকমারি ছিল, সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আমি বলবো একটা কথা, যে এই রিসর্ট থেকে যদি বাইরে যদি ঘুরতে নিয়ে যাওয়া হয় এবং রিসর্টে ফেরার যদি কোনো পথ যদি না থাকে বা অনেকটা দূরত্ব যদি হয়ে যায়, তাহলে কিন্তু এরকমই রাস্তার ধারে কোনো হোটেল দেখে কিন্তু তোমাদেরকে খাইয়ে দেবে এবং সেই খাবারের মানটা সত্যি খুব সুন্দর হবে, যেরকমটা আজকে আমি পেয়েছি। দুপুরের খাওয়া দাওয়াটি কমপ্লিট করার পর আমরা এখন কিন্তু বর্তমানে চলে এসেছি পুরুলিয়ার মুখোশ গ্রাম। দেশের বিভিন্ন জায়গা এবং জেলার হস্তশিল্প মেলাতেও কিন্তু আমরা দেখেছিলাম যে পুরুলিয়ার মুখোশগুলো ছিল। সেই মুখোশগুলো কিন্তু মেনলি
এই গ্রামটা থেকেই কিন্তু সাপ্লাই করা হয় এবং এখানেই কিন্তু বানানো হয়। তো সেই বানানোর কিছু মুহূর্ত এবং সেই সঙ্গে মুখোশের যে ডিজাইন সেগুলো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। যেরকমটা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে পরস্পর কিন্তু এরকম মুখোশের দোকানগুলো সমস্ত রয়েছে। এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি ভাই এখন বসে বসে এই দোকানে বসেই কিন্তু মুখোশগুলো সব তৈরি করছে এবং আঁকছে, একদম পুরো লাইভ দেখতে পাচ্ছি। মুখোশ গ্রামে আসলে কিন্তু যেরকমটা এদিকে পাবেন, এদিকটা হচ্ছে মেনলি হচ্ছে পার্কিং লট, যেখানে আর কি 30 টাকা করে আর কি পার্কিং চার্জটা নেবে। এবং এই সাইডটাতেও কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবেন এবং ঠিক রাস্তার ওপাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু মুখোশের সমস্ত দোকানগুলো রয়েছে। দেখুন রাস্তার এপাশের দোকানগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর রং বেরঙের কিন্তু ডিজাইনের মুখোশ কিন্তু এখানে রয়েছে। যেমনটা একেবারে সামনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এরকম হনুমানজি রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে। বলছি কাকিমা এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম রয়েছে? 160, 180, এগুলো 60 টাকা করে, 70 টাকা দুটো পেয়ার। আচ্ছা ওগুলো 120 টাকা। আচ্ছা, আর এদিকে জগন্নাথ রয়েছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। মানে এগুলো প্রত্যেকটি কাজ আপনার হাতের তৈরি। বাহ, দেখুন কতটা সুন্দর কিন্তু লাগছে। এবং এখানে মায়ের প্রতিমা রয়েছে। এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম রয়েছে? 350 করে। সম্পূর্ণটা মাটির তো? কাগজের? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাগজের। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, এগুলো 120 টাকা করে পেয়ার। আচ্ছা, ওয়াও, এটা অন্ধকারেও আলো জ্বলবে। এটার প্রাইস কত? 250 টাকা। আচ্ছা, 250 টাকা দিয়ে কিন্তু এরকম ইউনিক জিনিস কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এই দোকান থেকে। ফুল কাগজ রয়েছে, এই যে পেয়ার কিন্তু 60 টাকা রয়েছে এগুলো। বাহ, 120 টাকা এরকম দামের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে ছৌ নাচের বিভিন্ন রয়েছে 120 এবং বিভিন্ন রেঞ্জের রয়েছে। এদিকে কথাকলি রয়েছে দেখতে পাচ্ছি, এরকম দেখাতে পাচ্ছি। কাকিমা কিন্তু মানে লাইভ একদম দোকানে বসেই কিন্তু সম্পূর্ণ আর্ট গুলো কিন্তু কমপ্লিট করছে। দেখো পরস্পরের মুখোশগুলির যে ফিনিশিং কাজ সেগুলো কিন্তু আঁকছে। মুখোশ গ্রামটা কিন্তু এই পুরো চত্বরটাকে নিয়ে এবং এই গলিটার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আর কি মুখোশের দোকান রয়েছে। সবই আর কি বাড়ির মধ্যেই রয়েছে সেরকমটা দেখো। এই পাশেও রয়েছে দেখাতে পারছি। মানে পুরো গ্রামটিকেই কিন্তু তোমরা একভাবেই কিন্তু তোমরা ঘুরে দেখে নিয়ে যেতে পারো এবং পছন্দের মুখোশটা এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারো। আমাদের পরবর্তী গন্তব্যে কিন্তু আমরা পৌঁছচ্ছি। এটা হচ্ছে চ্যামটাবুরু পাহাড়। জাস্ট দেখো ভিউটা, এরকম সামনেটা পুরো একদম সমতল ভূমি রয়েছে, ঠিক আছে, চাষাবাদ করা হচ্ছে এবং তার পেছনে রয়েছে ব্যাকগ্রাউন্ডে এই বিশাল আকার এই পর্বত। আর এখন এরকম রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এখন কিন্তু একেবারে চলে আসলাম খয়রাপাড়া ড্যাম, চ্যামটাবুরু পাহাড়, যেটা তোমাদেরকে আমি মানে আস্তে আস্তে আমি দেখিয়েছিলাম। এই যে এই রাস্তাটা দিয়ে ঠিক আমরা আসলাম। আর পার্কিং লট কিন্তু এই জায়গাটাতে। এখানেও কিন্তু এই খয়রাপাড়া ড্যামটা দেখার জন্য কিন্তু পার্কিং এর জন্য 30 টাকা করে লাগছে। এবং তারপরে কিন্তু এরকম সুন্দর থেকে সুন্দরতম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পারবে। এই যে এইদিকে তো এটা চ্যামটাবুরু পাহাড়, তোমাদেরকে তো ভিউটা আমি ওখান দিয়েই দেখিয়েছিলাম, মেইন পাহাড়টা। খয়রাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্যটা এক ঝলকে জাস্ট দেখে নাও। এরকম দুপাশে কিন্তু পাহাড়, দুপাশ না এই চারিদিকেই পাহাড় রয়েছে এবং মিডলে কিন্তু এই লেকটি রয়েছে। খয়রাপাড়া ড্যামের সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে যে পাহাড়ের যে রিফ্লেক্সটা যে পড়ছে জলের মধ্যে, জাস্ট দেখো দুর্দান্ত। কিন্তু এই অংশটাতেও রয়েছে, ঠিক আছে, মানে পুরো পাহাড়ের প্রতিচ্ছবিটা কিন্তু জলের মাধ্যমে ফুটে উঠছে। দেখো এখানকার ড্যামের ভিউটা কিন্তু ঠিক এরকম রয়েছে। আর এটা হচ্ছে ড্যামের উপরকার যে ব্রিজ মতো করা সেটা। আর এখান থেকে এখন আমি নিচের দিকে নেমে যাব এবং তোমাদেরকে একেবারে সামনে গিয়ে নিচেরটাতে
ড্যামের ভিউটা দেখাচ্ছি। নিচের দিকে নামার সময় এই পাহাড়ের ভিউটা জাস্ট একবার দেখে নাও, দুর্দান্ত ভিউ কিন্তু তোমরা পাবে এখানে আসলে। একদম ঢাল বরাবর সিঁড়ি বরাবর নিচের দিকে একদম চলে আসলাম, রয়েছে একদম পুরো খয়রাপাড়া ড্যামের সামনেটাতে। জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু ভিউ রয়েছে এখানকার, খয়রাপাড়া ড্যাম। দুর্দান্ত কিন্তু লাগছে এরকম কিছুটা ভিউটা এখানকার। কিন্তু ফার্স্ট দিনের ট্রিপটা কমপ্লিট করতে করতে রাত হয়ে গিয়েছে, আর রাতের বেলা এখন পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছি, আর জাস্ট ঝিঝি পোকার ডাকগুলো কিন্তু মানে বিশাল আর কি ভয়ানক, মানে চতুর্দিকে আর কি অন্ধকার, জঙ্গল রয়েছে, কিছু দেখালেও বোঝা যাবে না, এখানে শুধু সাইনবোর্ডটা লাইটিং এর জন্য আর কি বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে আমাদের গাড়িটা এখন দাঁড়িয়ে রয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6:45, আর অনেকক্ষণ আগেই আমরা আর কি রুমে ফিরে এসেছি। বাট তার আগে তোমাদের এই রিসর্টের যে নাইট ভিউটা সেটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এদিকে তো আমাদের কটেজগুলো রয়েছে, কটেজগুলোর মাথাতে এরকম কিছুটা লণ্ঠন কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, আর এদিকে বিরসা মুন্ডার স্ট্যাচুটি রয়েছে। সবচাইতে দেখার বিষয় হচ্ছে যে রেস্টুরেন্ট জায়গাটা যেটা করা রয়েছে এখানকার, সেই জায়গাটা জাস্ট দেখো, দুর্দান্ত কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে এখানকার। এরকম কিছুটা লাইটিং এর মধ্যে দিয়ে গিয়ে তারপরে কিন্তু এই রেস্টুরেন্ট মতো যেটা করা রয়েছে সেই জায়গাটাতে যেতে হবে। জাস্ট অসাধারণ কিন্তু করা। আর এখন হচ্ছে আমি সন্ধ্যেবেলা চা এবং স্ন্যাক্সটা দেখব কি কি এখানে দেওয়া বা প্রোভাইড করা হয়েছে এই প্যাকেজের মধ্যে। রুমেই চলে এলো স্ন্যাক্স, চিকেন পকোড়া এবং সাথে ম্যাগি। তোমরা যদি চাও তাহলে ম্যাগি পাল্টে চাউমিনও নিতে পারো। রাতের বেলা আমাদের ডিনার দিয়েছে ডাল, আলু ভাজা, একটা পাঁচমিশালি তরকারি দিয়েছে, আর এখানে দিয়েছে মাংস। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর প্রথমেই চাটা একেবারে খেয়ে নেব, এবং তারপরে ব্রেকফাস্টটা সেরে দ্বিতীয় দিনের অ্যাডভেঞ্চার অর্থাৎ পাহাড়ি ভ্রমণে বেরিয়ে পড়বো। সকাল সকালে কিন্তু দেখতে পাচ্ছি রিসর্টের মধ্যে একেবারে খেজুরের রস কিন্তু চলে এসেছে। কাকা কত করে এক গ্লাস? 20 টাকা করে। 20 টাকা করে। এক গ্লাসের দাম পুরো 20 টাকা। আচ্ছা, এক গ্লাসের দাম 20 টাকা। আর কি কি পাওয়া যায় তোমার কাছে? এই খেজুর রসই পাওয়া যায়। আচ্ছা দেখো, বিজলি কারখানারে বাঁধে আছে সাগর প্রমাণ, ওই বাঁধের পাড়ে কত জনা ঘুরতে চলে যান। অধম চেত্ত বলে শুনবি আরো, অধম চেত্ত বলে শুনবি আরো, পাখিদের কুজন ভরা কোলাহল। অযোধ্যা পাহাড়ে যাব চল ও ভাই রে, অযোধ্যা পাহাড়ে যাব চল। তো এখানে এখন সকাল সকাল খেজুরের রস ট্রাই করছি, দেখি কেমন কি লাগছে। দুর্দান্ত কিন্তু, মানে শরীরের জন্য কিন্তু খেজুরের রসটা খুবই জরুরি, পেট এবং শরীর ভীষণ ঠান্ডা রাখে, তাই আর কি নিয়ে নিলাম। 20 টাকা মাত্র, তোমরা কিন্তু প্রতিদিন রিসর্টে পেয়ে যাবে। তো সকাল সকাল কিন্তু বলেইছিলাম যে চায়ের ব্যবস্থা রয়েছে, তো সকাল সকাল কিন্তু চা চলে এসেছে। তোমরা যদি চাও দুধ চা খাবে কি লিকার চা খাবে বা কফি খাবে, সেটা কিন্তু আগে গিয়ে ওই রিসেপশনে গিয়ে জানাতে হবে, সেই অনুপাতে কিন্তু চাটা তোমাদেরকে দিয়ে যাবে। আজকে আমি চেয়েছি হচ্ছে লিকার চা, কারণ দুধ চা সকাল সকাল ঠিক পোষাবে না, তাই লিকার চাটা নিয়ে নিয়েছি। তো এখন চা ঢালছি, সকালের এই রোদ্দুর আমেজে খুবই কিন্তু সুন্দর জাস্ট। তো চায়ের চুমুক এখন দিচ্ছি ফার্স্ট। দুর্দান্ত ফ্লেভারের কিন্তু চা রয়েছে এখানে। আপনারা চাইলেই কিন্তু এই সকালবেলা লিকার চাটা নিয়ে আলাদা একটা আমেজে কিন্তু থাকতে পারেন। তো ইতিমধ্যেই কিন্তু বিরসা মুন্ডা রিসর্টের ওনারকে আমরা পেয়ে গেছি, অজিত দা। তো দাদা কেমন আছো? নমস্কার, ভালো আছে, ভালো আছে। তা বলছি, যেটা সবার আগে মানে জানার বিষয় সেটা হচ্ছে এই যে প্যাকেজটা 2 রাত 3 দিনের, এই প্যাকেজ সম্পর্কে যদি ডিটেলসটা অল ডিটেলস যদি বলেন। প্যাকেজ আপনার 2 রাত্রি 3 দিনের প্যাকেজ হলো আপনার 4500 টাকা আচ্ছা পার পার্সন। আচ্ছা ফুডিং লজিং ইনক্লুডিং। আচ্ছা পুরুলিয়া স্টেশন থেকে পুরুলিয়া স্টেশন ড্রপ। আচ্ছা মিনিমাম 5 জন হলে বেস্ট হয়। আচ্ছা, মিনিমাম 5 জন হলে কিন্তু বেস্ট হয়, আর তার থেকে যদি নিচে একটু রেটটা বাড়ায়, বুঝলেন। আচ্ছা,
মানে সেটা আপনাকে আবার যদি বেশি হয় তাহলে রেটটা আবার কমে যাবে, 5 জনের জায়গায় 6 জন বা 7 জন হয়ে গেলে rate। আর কি কি সুবিধা আছে আপনাদের এখানে? এখানে সুবিধা বলতে ধরুন এসি রুম আছে, আচ্ছা গিজারের ব্যবস্থা আছে, ওয়াইফাই কানেকশন আছে, পার্কিং অ্যাভেলেবেল আছে। আচ্ছা হ্যাঁ, আমাদের তো নিজস্ব গাড়ি আছে, হুম সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে। আচ্ছা গাড়ি বলতে ধরুন আপনার সুইফট ডিজায়ার, অল্টো, ইনোভা, আর্টিকা, আচ্ছা ট্রাভেলার গাড়ি, আচ্ছা স্করপিও, বুলেরো, সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে। আমরা পুরুলিয়ার থেকেও আমরা পার্টিকে দিই, বা আমার অযোধ্যা হিলটপ থেকেও আমরা পার্টিকে। আচ্ছা এই 2-3 দিনের বাইরেও যদি কেউ ধরুন একদিনের জন্য ধরুন আসলো, হ্যাঁ, তা সেই অনুপাতে কত টাকা চার্জ? সেই অনুপাতে ধরুন আপনার সেইভাবে চার্জ হয়। ধরুন আপনার ফুডিং লজিংটা আমরা পার ডে 1200 টাকা করে নিই আচ্ছা পার পার্সন, আচ্ছা একক জনের। হ্যাঁ। হ্যাঁ, সেই হিসাবে ধরুন গাড়িটা যদি বলে যে না আমি 4 চাকা গাড়িতে ঘুরবো, মিনিমাম একটা রেট নিয়ে নিই। আচ্ছা মোটামুটি ধরুন এখন আপনার ওই মানে এক রাত্রি 2 দিন যদি হয়, হুম তাহলে মোটামুটি আপনার 3000 3,500 সামথিং একটা। আচ্ছা মানে একদিনের জন্য যদি কেউ আসে তাহলে সেক্ষেত্রে ফুডিং লজিং এর জন্য হচ্ছে 1200 টাকা 1200 টাকা। 1200 টাকা আর যদি ঘুরতে চায় সেটার অ্যামাউন্টটা আলাদা। আলাদা। হ্যাঁ, আচ্ছা প্যাকেজ যেটা হয় হুম। সেটা আপনার দুটো সার্কিট আছে, একটা আচ্ছা, হলো আচ্ছা। অযোধ্যা সার্কিট, আচ্ছা একটা গড় পঞ্চগড় সার্কিট। আচ্ছা মানে এই দুটো সার্কিট এই দুটো 2-3 circuit। দিনের হ্যাঁ, মধ্যে কভার cover করা হবে। হবে। আর যদি আপনার ধরুন এইখানে যদি আপনার মানে 3 রাত মানে 2 রাত্রি 3 দিনের যদি এখানে প্যাকেজ হয় হ্যাঁ। অযোধ্যা পাহাড়ের মধ্যে, হ্যাঁ। সেখানে আপনার 47 মানে 3700 টাকা পার হেড পড়বে, 3700 টাকা। 3700 টাকা আচ্ছা মানে ওই ক্ষেত্রে দামটা একটুখানি কমছে কমেছে। হ্যাঁ, কারণ শুধুমাত্র অযোধ্যা সার্কিট, অনলি ফর অযোধ্যা আর ওইটার জন্য 4500 টাকা। 4500 টাকা। আচ্ছা তো দূরভাবে কিন্তু আপনারা ঘুরতে পারেন অযোধ্যা সার্কিট আর ওইদিকে গড় পঞ্চগড় সার্কিট। পঞ্চগড় সার্কিট, এই দুটো সার্কিট ঘুরতে চাইলে কিন্তু 4500 টাকা। আর যদি এদিকে শুধুমাত্র অযোধ্যা সার্কিট 2-3 দিনে তাহলে কিন্তু 3700 টাকায় আপনারা কভার করতে পারেন। যদি ধরুন প্যাকেজের বাইরে যদি কেউ আসে হ্যাঁ। শুধুমাত্র রুমের জন্য, তাহলে রুমটাও কি অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ, রুম অ্যাভেলেবেল পাওয়া যায়। সেক্ষেত্রে চার্জেসটা কত পড়ছে? কটেজ রুমের আপনার চার্জ হলো আপনার 1300 টাকা। আচ্ছা মানে আর কি যে রুমগুলোতে আমরা মেইনলি থাকছি, যে রুমটা তোমাদের সামনে আমি দেখালাম সেটা হচ্ছে কি 1300 টাকা টাকা, হ্যাঁ। পার ডে। পার ডে। এবং আর এসি যেটা কটেজ আছে আপনার এখানে দুটো এসি কটেজ আছে, আচ্ছা ওগুলো আপনার 1600 টাকা করে। 1600 টাকা। হুম। আর যদি 5 জন 6 জন যদি বেশি লোকও যদি আসে একটা রুমের মধ্যে, আমাদের ওরকম রুম আছে, আচ্ছা তো ওটার ওই রুমের রেন্ট হলো আপনার 1800 টাকা। 1800 টাকা 6 আচ্ছা। বেডের 6 বেড। 6 বেডের। হুম, আচ্ছা তাহলে ওটা কি এসি নাকি এসি আছে নন এসি আছে, দুটো রুমই হ্যাঁ অ্যাভেলেবেল। এসি হলো আপনার লাগছে 2400 টাকা, 2400 টাকা আর এমনি হলো 1800 টাকা। 1800? তার মধ্যে কম আপনাদের যদি চ্যালেঞ্জ থেকে আসে তাহলে সে তো আচ্ছা, আমি আচ্ছা, ডিসকাউন্ট করবো, সেটা তো আচ্ছা। আর বলার কোনো কিছু নেই। এটা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেল থেকে যদি কেউ আসো তাহলে কিন্তু চ্যানেলের নামটা কিন্তু দাদাকে বললেই হবে, হ্যাঁ, আপনি কিন্তু মানে পুরো একদম ডিসকাউন্টে চলে আসতে চলে পারেন। আসবে। সেটা দাদার সঙ্গে কথা বলে নিও, ঠিক আছে? তার ফোন নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনে আমি দিয়ে রাখছি, তুমি অজিতদার সঙ্গে কিন্তু অতি অবশ্যই তোমরা কথা বলো। তো ইতিমধ্যেই কিন্তু ব্রেকফাস্ট আমাদের সামনে চলে এসেছে। ব্রেকফাস্টে কি কি রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এদিকে রয়েছে হচ্ছে তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য, আমরা সেকেন্ড দিনেও কিন্তু লুচি কিন্তু নিলাম। এবং তোমরা যদি মানে রুটি বা পরোটা বা যা তোমরা চাইছো ব্রেকফাস্টে তোমাদের নিড রয়েছে, সেটা কিন্তু আগে থেকে এখানে জানিয়ে দিলে তারা কিন্তু প্রোভাইড করে দেবে। আমরা লুচি নিচ্ছি এবং লুচির সাথে রয়েছে এদিকে তরকারি, এদিকে রয়েছে কিন্তু ডিম ভাজি। কালকে যেরকম ছিল হচ্ছে ডিম সিদ্ধ, কিন্তু আজকে কিন্তু আমরা একটু আলাদা কিছু ট্রাই করতে চাইছি, তার জন্য কিন্তু ডিম ভাজাটা নিয়েছি। এবং সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজ রয়েছে এবং কাঁচা লঙ্কা রয়েছে। জাস্ট ব্রেকফাস্টটা কিন্তু জাস্ট জমে যাবে আর কি। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে একবারে বেরিয়ে পড়লাম। পুরুলিয়ার সেকেন্ড দিনের ট্রিপ আজকে, সমস্ত স্পটগুলো ঘুরে দেখাবো। এখন হচ্ছে প্রথমে পুরুলিয়ার গ্রামগঞ্জের মধ্যে দিয়ে আসলাম, গ্রাম বাংলার মধ্যে দিয়ে, অসাধারণ লাগলো। আর এখন কিন্তু বর্তমানে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, সরু রাস্তা, আঁকা বাঁকা পথ, অসাধারণ কিন্তু লাগছে। মানে দুর্দান্ত এক প্রাকৃতিক পরিবেশ কিন্তু এই জায়গাটাতে আপনি পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে চলে আসলাম একদম মুরগুমা ড্যাম, পেছনেই রয়েছে হচ্ছে ড্যামটা, আর পুরো একদম ঘিরে রয়েছে কিন্তু ড্যামের পুরো মানে পরিবেশটা এবং পাহাড়ি এলাকাটা দুর্দান্ত কিন্তু লাগছে। ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসলাম, গাড়ি পার্ক করেছি এই জায়গাটাতে, এবং এই দেখো এরকম ঘুরে ঘুরে কিন্তু রাস্তাটা ঠিক আসছে।
দুর্দান্ত ফিলিংস, মানে ড্যামটা এতক্ষণ ধরে আমরা দেখতে দেখতেই আসছিলাম, বাট এখানে এসে কিন্তু ফাইনালি পুরো যে সিনটা সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে। দেখো দূরে কিন্তু পাহাড় রয়েছে কুয়াশাচ্ছন্ন, যেহেতু শীতকাল পুরোটা, এবং এই পাশেও কিন্তু অনেক ছোট ছোট পাহাড় এবং জঙ্গল কিন্তু দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা থেকেই কিন্তু পুরো ড্যামের জলটা আস্তে আস্তে নেমে যায় এবং বয়ে যায় ওই দিকটায়। পুরোটা কিন্তু পাথর কেটে কিন্তু তৈরি করা হয়েছে। দেখো এখন কিন্তু একেবারে ড্যামের সামনেটাতেই রয়েছি। দেখো খুবই কিন্তু সুন্দর পরিবেশ রয়েছে এবং পুরো জায়গাটা আর কি ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো পুরোটা, আর ওই সাইডটা থেকে দেখছি আর কি জলধারাগুলো সব আর কি নেমে আসছে। এখন কিন্তু একদম ড্যামের উপরে চলে এসেছি। মেনলি হচ্ছে এখন শীতকাল বলেই কিন্তু এই ড্যামের একদম সামনে চলে আসতে পারলাম নিচটাতে। এই যে এই জায়গাটা থেকে নেমে ফার্স্টে তোমাদেরকে দেখালাম যে ওই পাশটাতে গিয়েছিলাম, এই যে জলটা যেখান দিয়ে নামছে, এবং এখন কিন্তু পুরো একদম ড্যামের উপরি অংশে রয়েছি। তো মরগুমা ড্যামের পাশাপাশি কিন্তু এই দোকানগুলো দেখছেন এখানে সারিবদ্ধভাবে। এটার ঠিক ব্যাক সাইডে যে পাহাড়টা, এই পাহাড়টার নাম কিন্তু ক্যানকেচা পাহাড়। মুরগুমা ড্যাম থেকে এখন কিন্তু বর্তমানে চলে আসলাম একদম সুইসাইড পয়েন্টের একদম সামনে। এই যে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে নিচে নেমে যেতে হবে, ওদিক দিয়ে রাস্তা আছে, আঁকা বাঁকা পথ। এবং তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো এখানে কিন্তু এরকম বোর্ডে কিন্তু লেখা রয়েছে বন্য হাতি পারাপারের রাস্তা। ঠিক আছে, সাবধানে রাস্তায় যাতায়াত করবেন, মানে হাতি পারাপার হয় এখনো হয়তো। ঠিক আছে, এরকম কিছুটা ভিউ রয়েছে এলাকাটার। তো চলো আমরা এই সাইডটা থেকে একেবারে চলে যাই সামনেটার দিকে এবং তোমাদেরকে সুন্দরতম সেই সুইসাইড পয়েন্টটা আমি দেখাই। অনেকগুলো দোকান রয়েছে এবং দোকানগুলো পার করে একেবারে কিন্তু সুইসাইড পয়েন্টটা আমাদের এদিকটাতে আর কি যেতে হবে। তো মেন রাস্তা থেকে সুইসাইড পয়েন্টের দূরত্ব কিন্তু বেশ খানিকটা, মানে সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে সে ওপরটা থেকে নিচের দিকে নেমে এখন সোজা বরাবর হেঁটে চলেছি। রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছে, অনেকেই যাতায়াত করছে, তা সেই পথ মতোই কিন্তু পেছন পেছন আর কি হাঁটা দিয়েছি আর কি। ঠিক এরকম জঙ্গল রয়েছে কিন্তু, ঠিক আছে, পুরোটাই পাহাড়ি এলাকা এবং এরকম সরু রাস্তা, মানে কোনোভাবে কিন্তু তৈরি নয়, এরকম চলতে চলতেই কিন্তু রাস্তাগুলো এমনিতেই হয়ে গিয়েছে। যে এই কিছুটা জায়গা আবার এরকম ভাবে পাথর অনুযায়ী কিন্তু উঠে যেতে হবে উপরে, মানে পাহাড়ের ট্রেকিং এর মতো কিছুটা। অবশেষে সুইসাইড পয়েন্টের একদম সামনে। একদম সুইসাইড পয়েন্টে আসতে গেলে কিন্তু এরকম কিছুটা ঢালু রাস্তা কিন্তু রয়েছে, এগুলো একদম মানে সামলে আপনাদেরকে আসতে হবে। জাস্ট দেখুন এরকম পাথর রয়েছে প্রচুর, এবং ফাইনালি কিন্তু এখন সুইসাইড পয়েন্টের একদম চূড়ায় রয়েছি। দেখুন তো এখন সুইসাইড পয়েন্ট থেকে একেবারে চলে আসলাম ভিউ পয়েন্ট যেটা রয়েছে সুইসাইড পয়েন্টের ঠিক পাশে। এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু মুরগুমা ড্যাম যেটা রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম একেবারে স্পটে গিয়ে এর আগে, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু দেখা যায়, দুর্দান্ত লাগে। তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম উপরটা থেকে। দেখুন মানে ভিউ পয়েন্টটা থেকে, সত্যি ভিউ পয়েন্ট নামটা দিয়েছে দুর্দান্ত, মানে পুরো পুরুলিয়া শহরটাকে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু দেখে নেওয়া যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে মরগুমা ড্যামটা, ঠিক আছে, এরকম আঁকা বাঁকা পথ দিয়ে ওই দিকটাতে হচ্ছে মরগুমা ড্যাম, আর এই দিকটাতে হচ্ছে গিয়ে সুইসাইড পয়েন্টটা তোমাদেরকে আমি দেখালাম। বাট এখন আরো ভিউ দেখানোর জন্য এই পাথরগুলোকে বেয়ে বেয়ে উঠতে হবে। জাস্ট দেখো, দেখো দুর্দান্ত কিন্তু ভিউ রয়েছে এই জায়গাটার, মানে সমস্ত পাহাড়গুলো, এই পেছনটাতেও কিন্তু পাহাড় রয়েছে এবং এই পাশটাতেও কিন্তু অসাধারণ কিছু লেকও রয়েছে ওই দিকটাতে। একদম কিন্তু কোনায় দাঁড়িয়ে রয়েছি, এই যে পুরো লেকটা রয়েছে এই জায়গাটাতে, আর ড্যামটা ওই দিকটাতে। অসাধারণ কিন্তু ভিউ রয়েছে মরগুমা ড্যামের এই জায়গাটা থেকে, মানে এখান থেকে ঢাল বরাবর কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। কোনোভাবে যদি স্লিপ করে পা, পুরো একদম লেকের জলে স্নান করে তারপর কিন্তু উঠতে হবে। সুইসাইড পয়েন্ট থেকে বর্তমানে একেবারে চলে আসলাম ময়ূর পাহাড়। এই পাহাড়টাতে কিন্তু পুরোটাই আর কি ট্রেকিং করে উঠতে হবে, প্রায় 200 থেকে 250 মিটার। এটাই হচ্ছে গিয়ে মানে বয়স্কদের জন্য কিরকম কি আমি জানি না, বাট আমি ট্রেকিং করে দেখবো কিরকম কি অভিজ্ঞতা হয়। এই যে দোকানপাট গুলো কিন্তু কভার করে তারপরে এদিকে আসতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি একটি গেট মতো করা রয়েছে, এখান থেকেই কিন্তু আমাদের ট্রেকিংটা শুরু হচ্ছে, প্রায় 200 থেকে 250 মিটার মতো।
এই পাহাড়টার নাম অ্যাকচুয়ালি ময়ূর পাহাড় এই কারণেই আর কি, বেশ কয়েকদিন আগে বা বেশ কয়েক বছর আগে এই পাহাড়ে প্রচুর পরিমাণে আর কি ময়ূর কিন্তু দেখা যেত, শুধুমাত্র এই পাহাড়ে। তার জন্য কিন্তু এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় করা হয়েছে। এই পাহাড়টা ট্রেকিং এর আশেপাশে কিন্তু বিরাট জঙ্গলও কিন্তু রয়েছে, দেখুন। মানে পাহাড়ের সাথে তো জঙ্গল ওতপ্রোতভাবে মিশে রয়েছে সে তো জানি, বাট দারুণ কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যাবে এই জায়গাটাতে আসলে। এটা থেকে ঠিক কিন্তু অনেকটা, মানে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটাকে কিন্তু কভার করে আপনাকে উপরে একদম চূড়ায় উঠতে হবে। বয়স্ক মানুষরা কিন্তু খুবই ভালোভাবে এই পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারবে। ওই দিকটা তো সমতল এবং ঢালু ছিল, এবং এই জায়গাটা সিঁড়ি, বেশ অনেকগুলো সিঁড়ি কিন্তু ভেঙে উঠতে হবে, কিন্তু সিঁড়িগুলো খুবই আর কি ছোট ছোট করা হয়েছে। ওয়াচ টাওয়ারটার সামনেটাতে কিন্তু রয়েছে একটি বজরংবলীর মন্দির, আপনারা কিন্তু অতি অবশ্যই দর্শন করে যাবেন ওয়াচ টাওয়ারে ওঠার আগে। এই যে রয়েছেন বজরংবলীজি। তো এখন ধীরে ধীরে ওয়াচ টাওয়ারের উপরে উঠছি, জাস্ট সুন্দর ভিউটা দেখার জন্য। ঠিক আছে, অনেকগুলোই সিঁড়ি রয়েছে, প্রায় 3 তলার কাছাকাছি মনে হাইট হবে। এবং এই ওয়াচ টাওয়ারটা থেকে দূরের পাহাড় যদি জুম করি কিছুটা কিন্তু এরকম লাগছে, জাস্ট দেখো। দূরটা তো পুরো একদম কুয়াশাচ্ছন্ন রয়েছে, বাট দুর্দান্ত কিন্তু লাগছে। ময়ূর পাহাড়টা তোমাদেরকে পুরোটা ঘোরালাম আর নিজেও ঘুরে দেখলাম। তো এরপরে যাব হচ্ছে আমি লাঞ্চে। সত্যিকারের একটুখানি খটোমটো লাগছে, বাট এই ভিউগুলো আর কি সূর্য অস্ত যাওয়ার পর ভালো লাগবে না, তার জন্যই আর কি আমি তাড়াতাড়ি ভিউগুলো আগে দেখিয়ে দিলাম, এবং তারপরে কিন্তু যাব লাঞ্চের দিকে। তো ঘড়ির কাঁটা এখন বাজে 4:15, এখন আমরা করছি লাঞ্চ, শুধুমাত্র তোমাদেরকে ভালো ভিউ দেখানোর জন্য। এই ময়ূর পাহাড় থেকে নামার সময় কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর গরু এবং এদিকে ছাগল রয়েছে, সেটা সারিবদ্ধভাবে কিন্তু নিয়ে যাচ্ছে। ওই যে মালিক রয়েছে, এপাশে মালিক রয়েছে। গরু কিন্তু সেই ওই পাশের পাহাড় থেকে কিন্তু আসছে। ঠিক আছে, দেখো ইতিমধ্যেই কিন্তু দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি। আর আমাদের লাঞ্চে রয়েছে কিন্তু প্রথমেই রয়েছে সাদা ভাত, এদিকে আলু ভাজা, পাঁপড় রয়েছে, এদিকে রয়েছে কিন্তু বেগুন ভাজা, ডাল, আলু ফুলকপির একটি তরকারি, ওদিকে রয়েছে আলু পোস্ত, আর এখানে রয়েছে আলু সয়াবিনের একটি তরকারি, আর সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি দেশি রুই মাছের একটি কালিয়া কিন্তু করে দেওয়া রয়েছে। পুরুলিয়ায় রাতের বেলায় বনফায়ারের এক আলাদাই কিন্তু আমেজ। এই ঠান্ডার মধ্যে বনফায়ার না হলে যেন ঠিক জমছে না সন্ধ্যাটা। মানে পুরুলিয়ার এক প্যাকেজের মধ্যেই ভ্রমণ, থাকা, খাওয়া, যাওয়া, ড্রপ, পিক আপ এবং সাথে রয়েছে হচ্ছে বনফায়ার, সবটাই একটার মধ্যে। শুধুমাত্র এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। বনফায়ারের সাথে কিন্তু রাতের ডিনারটাও কিন্তু এখানেই সেরে নিচ্ছি। এই বনফায়ারের সাথে কিন্তু এক আলাদাই অনুভূতি রয়েছে এই রাতের ডিনারটা, তার জন্য এখানেই একেবারে চেয়ে নিলাম। এবং সাথে কিন্তু এখন রয়েছে রুটি এবং চিকেন কষা, আর সাথে একটা পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হয়েছে, দুর্দান্ত কিন্তু। একটা বাইট নিয়ে দেখি। মানে পুরো একদম জমে গেল আর কি, পুরো বাড়ির মতো রান্না, একদম ঘরোয়া। রুটিটাও দেখতে পাচ্ছি এবং চিকেনটাও পুরো একদম ঘরোয়া রান্না। তো রাতের ডিনারটা ছাড়ার পর একেবারে এখন চলে আসলাম রুমে। তো এখন একেবারে শুয়ে পড়বো, আর দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম পুরুলিয়া। আজকে হলো পুরুলিয়া ভ্রমণের 3য় দিন, অর্থাৎ লাস্ট দিন। আজকেও কিন্তু আমরা সাইট সিন বিভিন্ন জায়গাগুলো ঘুরে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আজকে কিন্তু ব্রেকফাস্টে রয়েছে রুটি, আলুর দম এবং সাথে রয়েছে ডিম ভাজা, পেঁয়াজ এবং লঙ্কা। আজকে একটুখানি আলাদা কিছু ট্রাই করলাম, বাট এতদিন ধরে তো কচুরি ট্রাই করছিলাম, কিন্তু আজকে ভাবলাম রুটি, কারণ তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু এখান থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে।
আজকে হলো পুরুলিয়া ভ্রমণের লাস্ট দিন, আর এই লাস্ট দিনের ভ্রমণের উদ্দেশ্যে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আমাদের ইতিমধ্যেই কিন্তু গাড়ি চলে এসছে, ব্রেকফাস্ট টেকফাস্ট সব কমপ্লিট আমাদের। এবার পুরো একদম ট্যুরের দিকে চলে যাবো, বিভিন্ন স্পটগুলো তোমাদেরকে তুলে ধরবো। তো চলো সাথে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। চলো, তৃতীয় দিনের প্রথম ভিউতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে কি সীতাকুণ্ড। এই কুণ্ডটার ইতিহাসটা হলো শ্রীরামচন্দ্র এবং মা সীতা যখন বনবাসে ছিলেন, তখন মা সীতার হঠাৎ জল পিপাসা পায়, আর সেই জন্য শ্রীরামচন্দ্র ঠিক এই জায়গাটাতে বাণ নিক্ষেপের মাধ্যমে কিন্তু একটি কুণ্ডর সৃষ্টি করেছিলেন এবং এখান থেকে জল পান করেছিলেন মা সীতা। সেই থেকে কিন্তু এই কুণ্ডর নাম হয়েছে সীতাকুণ্ড। এবং এই জায়গাটা কিন্তু বুড়বুড়ি, তাই এটাকে বলে বুড়বুড়ি সীতাকুণ্ড। এখন কিন্তু একদম চলে আসলাম সীতাকুণ্ডর একদম সামনেটাতে, আর এখানে জাস্ট দেখো, মানে পর্যটকের ভিড়টা জাস্ট দেখো। সীতাকুণ্ড ঠিক এই জায়গাটাতেই কিন্তু শ্রীরামচন্দ্র বাণ নিক্ষেপ করে এই কুণ্ডটির সৃষ্টি করে, এবং এখান থেকে সেই পৌরাণিক সময় থেকেই এখনো পর্যন্ত এখান থেকে কিন্তু জল বেরিয়ে আসছে। এবং এই অংশটাতে ঠিক বালি রয়েছে বলে এই মানে সিনটা ঠিক এরকম ভাবে লাগছে যে তলাটা পুরো একদম গরম হয়ে রয়েছে এবং টকবক করে ফুটছে, সেটাই কিন্তু আর কি বোঝা যাচ্ছে, কিন্তু জলটা কিন্তু নর্মালি ঠান্ডা। সীতাকুণ্ড দেখার পর আমরা একেবারে চলে আসলাম লহরিয়া শিব মন্দির দর্শনে। আর ঠিক আমার পেছন অংশে ভিউটা দেখো, পাহাড়ের দুর্দান্ত কিন্তু এখানকার ভিউ রয়েছে। আর এই জায়গাটাতে ঠিক হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, আমাদের গাড়ি এই জায়গাটাতে রয়েছে। তা আমাদেরকে যেতে হবে কিন্তু এই রাস্তাটা ধরে ঠিক ওই নিচের দিকটাতে, ওইদিকে রয়েছে হচ্ছে মন্দির। তো চলো বেশি দেরি না করে ওইদিকে নিয়ে যাই এবং মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। লহরিয়া শিব মন্দিরটা দিকে আর কি যাওয়ার পথে যে রাস্তাটা বাঁক নিচ্ছে, পুরো রাস্তা জুড়েই কিন্তু রয়েছে বিশাল আর কি মার্কেট, বিভিন্ন রকম জিনিস, এখানকার যেগুলো প্রসিদ্ধ জিনিসগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু পুরোটাই আপনারা এখানে পেয়ে যাবেন। দুর্দান্ত জিনিসপত্র, সমস্ত লেডিসের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস পুরোটাই কিন্তু সম্ভার এই অংশে পেয়ে যাবেন। আর যেটা লহরিয়া মন্দির এন্ট্রি গেট কিন্তু এইটা রয়েছে, এদিক থেকে আমরা এখন ভেতরের অংশে প্রবেশ করব। মন্দিরের এন্ট্রান্সের পরেই কিন্তু আপনারা এই জায়গাটাতে এরকম কিছুটা আর কি দেখতে পাবেন, হয়তো এখানে হরিনাম করা হয়। উপরে অংশে কিন্তু লেখা রয়েছে হরি বল, এরকম ভাবে কিন্তু রাউন্ড শেপ করে দেওয়া রয়েছে পুরোটাই, দেখুন। এবং যে লহরি বাবার শিব মন্দির সেটা কিন্তু এই অংশে অবস্থিত, দেখুন অসাধারণ কিন্তু লাগছে, এবং বড় অক্ষরে কিন্তু লেখা রয়েছে ওম নমঃ শিবায়। এবং নন্দীজি কিন্তু একদম পুরো বাইরের অংশেই দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে। এবং সেই সঙ্গে অনেকেই কিন্তু এই অংশে এসে পুজো দেয়। আর কথিত আছে যে এই লহরিয়া শিব মন্দিরে এসে পুজো দিলে নাকি তার মনস্কামনা যা থাকে সেটা কিন্তু পূর্ণ হয়। তো আপনারাও এসে কিন্তু এই অংশে পুজো দিতে পারেন। এই বট গাছে কিন্তু নারকেল এবং 1 টাকার কয়েন এবং সাথে ফুল বেলপাতা সমেত কিন্তু এরকম ভাবে গাছের বিভিন্ন যে ঝুড়ি সেগুলোর সঙ্গে কিন্তু বেঁধে দেওয়া হয় তাদের মনস্কামনা পূরণের জন্য, ঠিক আছে। এবং পূর্ণ হয়ে গেলে মনস্কামনা তা কিন্তু এসে যে কোনো একটি মানে এই বাঁধা নারকেল এখান থেকে চেলি কাপড় থেকে কিন্তু খুলে দেওয়া হয়। দেখো এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার কিন্তু এরকম চেলি কাপড় এই অংশে বাঁধা রয়েছে। এই মন্দিরের ভেতরের অংশেই কিন্তু অনেক দোকানপাট আছে যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিয়ে এখানে পুজো দিতে পারেন। লহরিয়া শিব মন্দিরটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা যাব হচ্ছে লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। দিনের বেলা অযোধ্যা বেল্টের পাহাড়ি রাস্তার ভিউটা কিন্তু অতুলনীয়, তার জন্য বলছি এগুলো তোমরা কিন্তু মিস করো না। লহরিয়া শিব মন্দিরটা যে আমরা গেলাম সেটার ভিউটা তোমাদেরকে আমি দেখালাম একেবারে পাদদেশ থেকে, বাট পাহাড়ের চূড়া থেকে কিরকম লাগে সেটা একবার জাস্ট দেখে নাও। এই জায়গাটাতে হচ্ছে লহরিয়া শিব মন্দির, দেখো চূড়াটা কিন্তু এই অংশটা থেকে দেখা যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে পার্কিং লটটা পুরোটাই দেখো, দুর্দান্ত কিন্তু লাগছে ভিউটা। আর ওই জায়গাটাতে একটি লেক রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি, এবং লেকটাকে ঘিরে কিন্তু রাস্তাগুলো কিন্তু অসাধারণ লাগছে। লহরিয়া শিব মন্দির থেকে একেবারে চলে আসলাম লোয়ার ড্যামের একদম সামনে, অপরূপ কিন্তু দৃশ্য। দেখো ভিউটা, মানে চোখ ধাঁধিয়ে যাওয়া ভিউ। এদিকে কিন্তু রয়েছে পুরো আর কি ড্যামের পুরো লেকটা রয়েছে। লোয়ার ড্যাম দিয়ে আপার ড্যামের দিকে যাওয়ার পথে কিন্তু একটি গুহা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত হচ্ছে
যে জলবিদ্যুৎ কেন্দ্রের যে টারবাইন সেটা কিন্তু এই গুহার মধ্যেই রয়েছে। জাস্ট দেখুন কতটা বড় রয়েছে কিন্তু এই গুহা, Just অসাধারণ। এবং যত আর কি সামগ্রী রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের পুরোটা কিন্তু এই পথ ধরেই কিন্তু যায়। তো এখান থেকে একেবারে চলে যাব এটার উপরে আর কি আপার ড্যামের দিকে। এখন কিন্তু আপার ড্যামের উপর থেকে কিন্তু যাচ্ছি এবং ভিউটা যেটা না পুরো তো অতুলনীয় ভিউ রয়েছে এখানকার। তো চলো এক জায়গায় দাঁড়িয়ে পুরো ভিউটা তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই। আর এই জায়গাতেই 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ প্রক্রিয়ার মাধ্যমে। এখান থেকে জুম করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু পুরোটাই সোলার রয়েছে, মানে জলের উপর পুরো ভাসমান রয়েছে কিন্তু। এবং ঠিক রাস্তার অপোজিটে কিন্তু এরকম পাহাড়ি দৃশ্য কিন্তু ফুটে উঠছে, অসাধারণ লাগছে। কুয়াশাচ্ছন্ন পুরো একদম রয়েছে, কুয়াশায় ঢাকা পুরো একদম পাহাড়। এবং এই জায়গাটা জুম করলে ঠিক এরকম কিন্তু কিছুটা আসছে, যেহেতু আর কি কুয়াশাচ্ছন্ন রয়েছে তার জন্য এরকম স্পষ্টতা কিছু আর কি তুলতে পারছি না। যেটা দেখছি তোমাদের সামনে তুলে ধরছি যে শীতকালীন আবহাওয়ায় এরকম কি লাগে পাহাড়ি এলাকা এবং এই আপার ড্যামের ওয়েদার বা ভিউটা। আপার ড্যাম থেকে একেবারে চলে আসলাম রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে প্রায় 3টে, ঠিক আছে। তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম যে এই রেস্টুরেন্টে আর কি যাওয়ার দিন আমরা আর কি চা খেয়েছিলাম সকালবেলায়। তো সেখানেই কিন্তু আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই তৃতীয় দিনের লাঞ্চ আমাদের টেবিলে চলে আসলো। তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রয়েছে তৃতীয় দিনের লাঞ্চে। তো প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি একটি পাঁপড় দিয়েছে, এদিকে রয়েছে হচ্ছে সাদা ভাত, আলু ভাজা, এদিকে ডাল, এদিকে একটি সবজি রয়েছে পাঁচমিশালি, এবং এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটি আচার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, যেটা এখানে আর কি ডালের সঙ্গে খেলে খুবই ভালো লাগে। এবং পেঁয়াজ দিয়ে দেওয়া রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে মাছ, মানে রুই কি কাতলা যাই হোক এরকম কিন্তু তৃতীয় দিনের লাঞ্চ রয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 8টা, আর বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া স্টেশনে। আর এখান থেকে কিন্তু আমি জেনারেল কামরা আপনাদেরকে আগেই বলেছি যে আমি আর কি চটজলদিতে আর কি বেরিয়ে পড়েছি। এবং আমাদের মতোই 2 রাত 3 দিনের প্যাকেজিংয়ে যদি আপনারা ঘুরতে চান পুরুলিয়া ভ্রমণ, তাহলে কিন্তু অতি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করে, অজিত দা হচ্ছে দাদার নাম, ওনাকে ফোন করে আপনারা চলে আসতে পারেন এবং ফ্রিলি খুবই সুবিধাপূর্ণভাবে সম্পূর্ণ প্যাকেজটি হিসাবে কিন্তু ঘুরে নিতে পারেন পুরুলিয়া 2 রাত 3 দিনে। তো আপনারা ফোন করুন, আর ততক্ষণে আমি যাই বাড়ির দিকে। তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনার কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকে আমি তাদেরকে টাটা, বাই বাই।